So 7 number question, read the text and identify the elements and relevant examples of an explanatory text. Then fill up following grid. One is done for you. তো এখানে আমাদেরকে যেটা করতে বলেছে এই টেক্সটটা পড়তে বলেছে, পড়ে এখান থেকে কিছু এলিমেন্টস নিতে বলেছে, সেটার সাথে দিতে বলেছে রেলিভেন্ট এক্সাম্পলস। তো সেই কিসের এলিমেন্টস এবং কিসের এক্সাম্পল, উত্তর হলো এক্সপ্লেনেটরি টেক্সটের এক্সাম্পল, এক্সপ্লেনেটরি টেক্সটের এলিমেন্ট। তার মানে এক্সপ্লেনেটরি টেক্সট হলো এমন একটা টেক্সট যেই টেক্সটকে এক্সপ্লেইন করা যায়। দেন ফিল আপ দ্য ফলোইং গ্রিড, এরপরে নিচের এই বক্স যেটা আছে এটা পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য এখানে করে দেখানো হয়েছে। তো আমরা প্রথমে দ্রুত প্যাসেজটা বোঝার চেষ্টা করব, তারপরে কোয়েশ্চেন পার্টে আসবো। তো এখানে রয়েছে প্ল্যান্টস হ্যাভ আ ইউনিক ওয়ে অফ মেকিং দেয়ার ওন ফুড থ্রু আ প্রসেস নোন অ্যাজ ফটোসিনথেসিস। তো ফুড তৈরি করার এই প্রক্রিয়া শুধু প্ল্যান্টসেরই আছে, আর কারো নেই। এই জন্য এটাকে ইউনিক বলা হচ্ছে। আর এই প্রসেসটার নাম হলো ফটোসিনথেসিস। In this process, they primarily transform light energy into chemical energy. এই প্রসেসে প্ল্যান্টস গুলো লাইট এনার্জিকে প্রথমে কেমিক্যাল এনার্জিতে ট্রান্সফার করে। ডিউরিং ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের সময় ইন গ্রিন প্ল্যান্টসে লাইট এনার্জি ইজ ক্যাপচার্ড, লাইট এনার্জিটা ক্যাপচার্ড হয় অ্যান্ড ইউটিলাইজড এবং ব্যবহৃত হয় টু কনভার্ট ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মিনারেলস ইন্টু অক্সিজেন। তো সেখানে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এবং মিনারেল গুলোকে অক্সিজেন এবং এনার্জি রিচ অর্গানিক কম্পাউন্ডে পরিণত করার জন্য ব্যবহার করা হয়। দিস ট্রান্সফরমেশন occurs ইন দ্য ক্লোরোপ্লাস্টস। এই চেঞ্জিংটা, ইউটিলাইজেশনটা, পরিবর্তনটা, এটা সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টসে। আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট কন্টেইন দ্য গ্রিন পিগমেন্ট অফ ক্লোরোফিল। ক্লোরোফিলের গ্রিন পিগমেন্টটাকে কন্টেইন করে। আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল এগুলো প্ল্যান্ট সেলের একটা পার্ট। এই গ্রিন পিগমেন্টও সেখানে ক্লোরোফিলের একটা পার্ট। অ্যাজ প্রাইমারি প্রডিউসার্স, আচ্ছা প্রডিউসার নিয়ে যারা পড়েছে, ইকোলজি যারা পড়েছে তারা জানে আমাদের সমাজে আহ বিভিন্ন প্রাণী, মানুষ সবকিছু একটা একটার সাথে কানেক্টেড, ইন্টার রিলেটেড। এই কানেকশনটা যেমন ধরো এভাবে ব্যাখ্যা করা হয় যে সাপে ব্যাঙ খায়, সাপকে শকুন বা ফ্যালকন জাতীয় প্রাণীগুলো খায়। রাইট, হার্ড অফ ফ্যালকন। ঈগল জাতীয় প্রাণীগুলো খায়, ফ্যালকন যদি না বুঝছো। ঠিক আছে, দেখতেছো? তো মনে করো, আচ্ছা মনে করো যে একটা পার্টিকুলার এরিয়া থেকে ব্যাঙ একদম শূন্য হয়ে গেল, তাহলে কি তার ইফেক্টটা কি হবে? ব্যাঙ একদম নাই, জিরো, না খেয়ে সাপগুলো মারা যাবে। সাপ মারা গেলে এই ফ্যালকন গুলো খাবার পাবে না, ওরাও একসময় মারা যাবে, তাই না? আচ্ছা ধরলাম যে ব্যাঙ গুলো শূন্য হয় নাই, দু একটা ব্যাঙ থাকবে, ব্যাঙের ডিম গুলোতে পড়ে থাকবে। একটা সময় দেখা যাবে যে সাপ মারা, 100% তো মারা যাবে না, কিছু তো বেঁচে থাকবে। সাপের সংখ্যা কমে গেছে কিন্তু ব্যাঙের নতুন বাচ্চা জন্ম হয়েছে। যেহেতু সাপে নতুন আর ব্যাঙ খাইতে পারছে না, ওদের সংখ্যা কমে গেছে, পর্যাপ্ত পরিমাণ ব্যাঙ খাচ্ছে না। এই ঘাটতিতে ব্যাঙের সংখ্যা পর্যাপ্ত পরিমাণ বেড়ে যাবে। ব্যাঙের সংখ্যা বেড়ে গেলে সাপ যে অল্প কয়েকটা আছে ওরা আবার খাবার বেশি পাবে, বেশি খাবারে ওরা আবার রিপ্রোডিউস করতে পারবে বেশি, আবার সাপের সংখ্যা বেড়ে যাবে। সাপের সংখ্যা বেড়ে যায়, আবার ফ্যালকন জাতীয় প্রাণীগুলো ওদের খাবার বেড়ে যাবে, বেড়ে গেলে ওদের সংখ্যা আবার বেড়ে যাবে, ওরা খেতে খেতে হৃষ্টপুষ্ট হয়ে ওরা আবার রিপ্রোডাকশন বাড়িয়ে দিয়ে ওদের প্রজাতি বাড়িয়ে ফেলবে। এটা একটা চেইন রিয়াকশনের মতো। প্রকৃতিতে প্রতিটা প্রাণী এভাবে চেইন রিয়াকশনের মাধ্যমে বেঁচে থাকে। সব লেভেলেই এই খাদ্যের যে স্তর,
এই স্তরটা চেঞ্জ হয়। তো আমরা এই খাদ্যের স্তর নিয়ে যখন স্টাডি করি বায়োলজিক্যালি, তখন দেখি একদম প্রথম খাবার যেটা, তো আমরা প্রকৃতিতে খাদ্যের যে স্তর আছে এই স্তর নিয়ে যখন স্টাডি করি, তখন দেখি প্লান্টস হলো প্রথম খাবার। প্লান্টস কে যেগুলো খায় ওইগুলোকে অন্য আরেকটা প্রাণী খায়। সেই প্রাণীগুলোকে অন্য আরেকটা প্রাণী খায়। সেটাকে আবার অন্য আরেকটা প্রাণী খায়, এভাবে সিকোয়েন্স প্ল্যান্টস থেকে শুরু হয়। এই জন্য প্ল্যান্টস কে বলা হয় প্রাইমারি প্রডিউসার্স। বোঝা গেল প্রাইমারি প্রডিউসার্স কি? প্ল্যান্টস কে হরিণ খায়, প্ল্যান্টস হলো প্রাইমারি প্রডিউসার। হরিণকে বাঘ খায়, হরিণ হলো সেকেন্ডারি প্রডিউসার। বাঘ ধরো মরার পরে তাকে ব্যাকটেরিয়া খায়, তাহলে বাঘ হলো টারশিয়ারি প্রডিউসার। কিন্তু সব খাদ্য প্রথম যেটা হয়েছে প্ল্যান্টস, এটা না থাকলে তো বাকিগুলো খাদ্য পেত না। যে কারণে প্লান্টস কে সবসময় প্রাইমারি, আর অন্যগুলোকে নন প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারি মানে বেসিক, অন্যগুলোকে নন বেসিক প্রডিউসার বলা হয়ে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওরা এখানে বলতেছে অ্যাজ প্রাইমারি প্রডিউসার্স এই ক্লোরোফিল, তারপরে ফটোসিনথেসিস, দেন ক্লোরোপ্লাস্ট, এই সবগুলো তো প্ল্যান্টস এর সাথে রিলেটেড। এই প্ল্যান্টস যেহেতু প্রাইমারি প্রডিউসার, সেহেতু ফটোসিনথেসিস ছাড়া তো আর প্ল্যান্টস বাঁচতো না, তাই না? প্ল্যান্টস না বাঁচলে সেকেন্ডারি লেভেলের যে প্রডিউসার গুলো আছে ওরাও বাঁচতো না। সেকেন্ডারি লেভেলের যে প্রডিউসার আছে ওরা না বাঁচলে তার টারশিয়ারি লেভেলের প্রডিউসারও বাঁচতো না। একসময় দেখা যেত প্রাণী জগৎ মরে যেত, শূন্য হয়ে যেত। ভাইরাস ব্যাকটেরিয়া ওরাই থাকতো শুধু হয়তো বা, বাকি সব মারা যেত। কিন্তু ওরা বংশবৃদ্ধি করতে পারতো না, ভাইরাস ব্যাকটেরিয়া। মানব দেহে তো ওরা বংশবৃদ্ধি করে, ঠিক না? তাহলে এখানে এই পয়েন্টটাই বলার চেষ্টা করছে অ্যাজ প্রাইমারি প্রডিউসার, যেহেতু ওরা প্রাইমারি প্রডিউসার প্ল্যান্টস গুলো, সেহেতু ফটোসিনথেটিক অর্গানিজমস ফর্ম দ্য ফাউন্ডেশন অফ আর্থ ফুড ওয়েবস। আর্থে যে খাদ্যের চেইন আছে, ফুডের যে ওয়েব আছে, একটা লেভেল থেকে খাদ্য গ্রহণ করে আরেকটা লেভেলের প্রাণী বেঁচে থাকে, এই ওয়েবটা ভেঙে যেত, ধ্বংস হয়ে যেত, ওদের ফাউন্ডেশনটা শেষ হয়ে যেত। এই ফাউন্ডেশনটা আছে এই ফটোসিনথেটিক অর্গানিজমের কারণে, ফটোসিনথেসিস ঘটে এজন্য। দে আর কনজিউম ডিরেক্টলি অর ইনডিরেক্টলি বাই অল আদার ক্রিয়েচার্স। এই ফটোসিনথেসিসের মাধ্যমে তৈরি হওয়া প্ল্যান্টস গুলো এগুলোকেই খায় অন্য সকল ক্রিয়েচার গুলো, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। যে প্রথমে ধরা যাক গরুতে ঘাস খাচ্ছে, আমরা গরুগুলোকে খাচ্ছি, আমাদের মৃত্যুর পরে আমাদেরকে ব্যাকটেরিয়া ভাইরাসে খাচ্ছে। একটা আরেকটার উপরে নির্ভরশীল। প্ল্যান্টস, গরুগুলো না থাকলে আমাদের প্রোটিন চাহিদা আসতো না, আবার প্ল্যান্টস না থাকলে আমাদের যে ভেজিটেবলস চাহিদা এটা আসতো না। আমরা যে রাইস প্যাটি এগুলো খাই এগুলোও আসতো না। আমরা যে চিকেন খাই সেগুলোও আসতো না। আমরা যে মাটন খাই সেগুলোও আসতো না। তো পরোক্ষভাবে আলটিমেটলি এক সময় আমরাও মারা যেতাম এই খাবারগুলো না পেলে। তো অন্য সকল স্তরের ক্রিয়েচার গুলো দেখা যায় যে প্রাইমারি লেভেলের যে প্রডিউসার আছে এদের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে। তাই এই পৃথিবীর প্রাণী জগতের টিকে থাকার জন্য প্রাইমারি স্তর যেটা, প্রাইমারি প্রডিউসার, ওদেরকে টিকিয়ে রাখা দরকার। এই টিকিয়ে থাকার জন্য ফটোসিনথেসিসের গুরুত্ব অপরিসীম। Moreover, the oxygen in the atmosphere is a result of photosynthesis. এমনকি আমরা যে বেঁচে থাকার জন্য অক্সিজেনটা পাই, এটাও কিন্তু ফটোসিনথেসিসের মাধ্যমেই আসে। ফটোসিনথেসিস না হলে এই অক্সিজেনটা তৈরি হতো না, আমরা সার্ভাইভ করতে পারতাম না। ইফ দিস প্রসেস ইজ ডিসরাপ্টেড, যদি এই ফটোসিনথেসিস প্রসেসটা তৈরি হতে ব্যাঘাত ঘটে, ইট উইল কজ আ বিগ ডিজাস্টার হ্যাম্পারিং দ্য এন্টায়ার ইকোসিস্টেম। তাহলে এটা বড় ধরনের একটা দুর্গতি, বিপর্যয় নিয়ে আসতো, পুরা ইকোসিস্টেমকে হ্যাম্পার করতো।
আচ্ছা, তো এবার আমরা এই টেক্সটে কি করব? আমরা শুরুতে একবার দেখেছিলাম এক্সপ্ল্যানেটরি টেক্সট। এর এলিমেন্ট নিব এবং সেই এলিমেন্টের এক্সাম্পল দেব। প্রথমটা করে দেখানো আছে, জেনারেল স্টেটমেন্ট, হোয়াট ইজ বিইং এক্সপ্লেইন, এক্সাম্পলস ইন দা টেক্সট, plants have a unique way of making their own food through a process known as photosynthesis. এইটার জন্য জেনারেল স্টেটমেন্ট কি? এটার জন্য জেনারেল স্টেটমেন্ট হলো প্ল্যান্টস প্রডিউস দেয়ার ফুড থ্রু ফটোসিনথেসিস। এটা প্ল্যান্টস প্রডিউস দেয়ার ফুড থ্রু ফটোসিনথেসিস। এই জেনারেল স্টেটমেন্টটা লেফট সাইডে লিখলাম আমি, আর এক্সাম্পল এটা। এবার এই ধরনের অন্য জেনারেল স্টেটমেন্ট গুলো আমি লেফট সাইডে লিখলাম, এলিমেন্টস, আর রাইট সাইডে সেটার এক্সাম্পল দিলাম। পর এখানে রয়েছে দিস প্রসেস, ইন দিস প্রসেস দ্য primarily transform light energy into chemical energy. তো আমরা এখানে লেফট সাইডে এলিমেন্টস অফ এক্সপ্লেনেটরি টেক্সটে লিখলাম ফটোসিনথেসিস, রাইট সাইডে এক্সাম্পল হিসেবে লিখলাম ট্রান্সফরমেশন অফ লাইট এনার্জি ইন্টু কেমিক্যাল এনার্জি। এরপরে থার্ডটাতে এক্সপ্ল্যানেটরি টেক্সট হিসেবে আমরা লিখলাম পরের যে ইনফরমেশনটা আছে এটাকে কভার করে। এখানে রয়েছে মিনারেলস, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, মিনারেলস ইনটু অক্সিজেন এন্ড এনার্জি রিচ অর্গানিক কম্পাউন্ড। তো আমরা এখানে লিখলাম যে ফটোসিনথেসিস প্রডিউসেস ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, সরি ইন শর্ট লিখলাম তো জেনারেল টেক্সট, ফটোসিনথেসিস প্রডিউসেস অক্সিজেন অ্যান্ড এনার্জি রিচ অর্গানিক কম্পাউন্ডস। এটা হলো এক্সপ্লেনেটরি টেক্সট। রাইট সাইডে এক্সাম্পল হলো যে ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড এন্ড মিনারেলস আর কনভার্টেড ইনটু অক্সিজেন এন্ড এনার্জি রিচ অর্গানিক থ্রু ফটোসিনথেসিস। বাম সাইডে জেনারেল স্টেটমেন্ট রিগার্ডিং এক্সপ্লেনেটরি টেক্সট, এমন একটা টেক্সট যেটাকে এক্সপ্লেইন করা যায়। রাইট সাইডে তার এক্সাম্পল। এরপরে লেফট সাইডে আরেকটা জেনারেল স্টেটমেন্ট লিখলাম, ক্লোরোপ্লাস্টস কন্টেইন ক্লোরোফিল। রাইট সাইডে এক্সপ্লেনেশন হিসেবে বা এক্সাম্পল হিসেবে লিখলাম যে chloroplast actually contain green pigment, and green pigment can only be found in chlorophyll. আমাদের শরীরে যদি ক্লোরোফিল থাকতো তাহলে আমরাও সূর্যের আলো থেকে খাদ্য উৎপাদন করতে পারতাম, আমাদের বডিও সেটা পারত। কিন্তু এই গ্রিন পিগমেন্ট ওয়ালা ক্লোরোফিল অ্যানিমাল সেলে নাই, যে কারণে আমরা সেটা পারি না। এরপরে লিখলাম প্ল্যান্টস ফর্ম দ্য ফাউন্ডেশন অফ আর্থস ফুড ওয়েবস। এক্সপ্লেনেটরি টেক্সটের এলিমেন্ট লিখলাম প্ল্যান্টস form the foundation of Earth's food webs. এক্সাম্পলে লিখলাম plants are primary producers. These primary producers produce food for all the other producers of the food web through photosynthetic organism. আর লাস্ট বক্স যেটা আছে এটাই লিখবো all other creatures directly or indirectly consume plants.
অল আদার ক্রিয়েচার্স ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কনজিউম প্ল্যান্টস, এটা এক্সপ্লেনেটরি টেক্সট। আর এক্সাম্পলে লিখবো the plants are the primary producers. From primary producers, the secondary producers can be stated to have been living on them. The tertiary producers also indirectly depend on the secondary producers. So this is like a chain, and the basis of this chain is the plants. এইভাবে বাম সাইডে এক্সপ্লেনেটরি টেক্সট এই প্যাসেজের ভিতর থেকে বের করতে হবে, রাইট সাইডে তার একটা করে এক্সাম্পল দিতে হবে। এইটা গেল আমাদের 7 নাম্বার কোয়েশ্চেন, যেখানে 5টা বক্সের 5টা এক্সপ্লেনেটরি টেক্সট এবং এক্সাম্পলের জন্য এক একটা 2 করে 10 মার্কস। মার্কটা কিন্তু কম না। কঠিন মনে হচ্ছে একটু, প্রথম প্রথম একটু কঠিন মনে হবে। আমরা কেবলমাত্র মডেল কোয়েশ্চেন 1 শেষ করলাম। আমরা কেবলমাত্র মডেল কোয়েশ্চেন 1 শেষ করলাম। আমরা মডেল কোয়েশ্চেন কতগুলো শেষ করতে পারবো সেটা চিন্তা করি না। এই অক্টোবর মাসের 13টা ক্লাস, ধরে নিলাম আমার একটা ক্লাস মিস বা 2টা ক্লাস মিস হতে পারে, 11টা বা 12টা ক্লাস হতে পারে। তাহলে 11টা বা 12টা ক্লাসে আমরা 8-9টা মডেল কোয়েশ্চেন তো করতেই পারবো অক্টোবর মাসে। এরপর নভেম্বর মাসে ধারণা করা হচ্ছে 29 তারিখে সরকার নোটিশ দিবে পরীক্ষা। আমরা ইনডিরেক্টলি জানি যে 29 তারিখ দিবে। নভেম্বর মাসটা আমরা ফুল পাচ্ছি ধরা যায়, ওখানেও আমরা আরো 11-12টা ক্লাস পেলাম। তাহলে এতগুলো ক্লাসে আমাদের 15টা বা 20টার কাছাকাছি যদি মডেল টেস্ট করতে পারি, এরপরে আমাদের কাছে এগুলো সহজ লাগবে, রাইট? কেবল একটা করলাম, একটা এসে এক্সপ্লেনেটরি টেক্সট ভেতর থেকে বের করতে একটু কষ্ট হবে। এক্সপ্লেনেটরি টেক্সট মানে হলো এমন টেক্সট যেটাকে এক্সপ্লেন করা যায়। সব টেক্সটকে কিন্তু এক্সপ্লেন করা যায় না। আমি যদি বলি যে আহ, আমার হাতের ফোনটা হলো রিয়েলমি, এটাকে এক্সপ্লেন করার কিছু নাই। আমার কি এক্সপ্লেন করবা? আমার আমার হাত এক্সপ্লেন করবা, ফোন এক্সপ্লেন করবা, আর রিয়েলমি এক্সপ্লেন করবা। এর চেয়ে বেশি তো এক্সপ্লেন নাই যে এটা আমার পা না, এটা আমার হাত, এটা টেলিফোন না, এটা ফোন, আর এটা স্যামসাং না, এটা রিয়েলমি। এগুলোই তো, এর চেয়ে বেশি এক্সপ্লেন করার নাই। কিন্তু আমি যদি বলি যে বর্তমান যুগে মোবাইল ফোন হলো কমিউনিকেশনের সবচেয়ে উত্তম মাধ্যম, তাহলে কিন্তু এক্সপ্লেন করার অনেক কিছু আছে। যে কমিউনিকেশন করার কতগুলো মাধ্যম আছে, এই মাধ্যম কোনটাতে কত খরচ হয়, কোনটাতে কত টাইম ব্যয় হয়, কোনটা কোথা থেকে করা যায়, আর মোবাইলের মাধ্যমে কিভাবে কোন জায়গা থেকে কমিউনিকেট করা যায়, এভাবে ব্যাখ্যা করলে ব্যাখ্যা করা সম্ভব। সব স্টেটমেন্টকে ব্যাখ্যা করা যায় না। তো আমার কাজ হলো এই প্যাসেজ থেকে ব্যাখ্যা করা যায় এমন টেক্সট বের করা। যেমন আমি বের করেছি যে ক্লোরোপ্লাস্ট কন্টেইনস ক্লোরোফিল, এটাকে কিন্তু ব্যাখ্যা করা যায়। চাইলে এটার ব্যাখ্যা একটা চিত্র আঁকা যায়। চাইলে প্ল্যান্ট সেল দেখে ক্লোরোফিল বের করে ক্লোরোফিলের ভিতরের পিগমেন্টটাও দেখানো যায় মাইক্রোস্কোপে। এটা ব্যাখ্যাযোগ্য একটা সেন্টেন্স। আবার আমি যদি বলি যে অল দা আদার ক্রিয়েচার্স সার্ভাইভ অন দা আর্থ অনলি বিকজ অফ ফটোসিনথেসিস, আমি যদি বলি যে আর্থের অন্য সকল প্রাণী ফটোসিনথেসিসের কারণেই বেঁচে আছে, অনেক ব্যাখ্যা করার মতো আছে এটা। লাইক ফটোসিনথেসিস কি, কেন হয়, ফটোসিনথেসিসের মাধ্যমে কি খাবার উৎপন্ন হয়, এই খাবার কোন প্রাণী খায়, সেই প্রাণীকে অন্য কোন প্রাণী খায়, এই খাবারগুলো না থাকলে ওই প্রাণীগুলো কি খেত, এবং আদৌ কি কোনো কিছু পেত কিনা, এরপরে কারো অক্সিজেন অন্য কোনো সোর্স থেকে পাওয়া সম্ভব কিনা, কতদিন সম্ভব, কতদিন পরে সেটা ফুরিয়ে যাবে, এবং অন্য প্রাণীগুলো কবে মারা যাবে। এরকম অনেক ব্যাখ্যা করা সম্ভব তখন, যে ফটোসিনথেসিস ছাড়া অন্য ওয়েতে এই আর্থের অন্য কোনো প্রাণী বাঁচে কিনা। আলটিমেটলি এরকম ব্যাখ্যা করা যায় এমন এক্সপ্লেনেটরি টেক্সট আসবে, বা টেক্সট অথবা টেক্সটের এলিমেন্টস পুরা সবসময় এক্সপ্লেনেটরি ফুললি নাও হতে পারে, পার্শিয়ালি হতে পারে। ওইটার জন্য এলিমেন্টস শব্দটা অ্যাড করে দিয়েছে। আর ডান পাশে একটা এক্সাম্পল। এক্সাম্পল বলতে এটাকে একটু ইলাবোরেট করে লেখা।
যেন বুঝতে পারা যায় যে আসলে এটাই এক্সপ্লেনেটরি টেক্সট, এটাকে এক্সপ্লেন করা যায়, এরকম একটা এক্সাম্পল বা এক্সপ্লেন করে লেখা। এই হলো আমাদের এই কোয়েশ্চেনটা। হ্যাঁ, অনলাইনে কেউ কিছু বলতে চাচ্ছ? স্যার, আমি জাস্ট বলতে চাইছিলাম যে এখানে মানে এক্সপ্লেনেটরি টেক্সট মানে আর কি, যে টেক্সট গুলোর উপর লাইক ইলাবোরেট করা যায়, আর ওই এক্সাম্পলস গুলো হচ্ছে ওই মানে ইলাবোরেটিভ টেক্সটের উপর আরো মানে ইলাবোরেট করা, ওইটাই তো। হ্যাঁ, এটাই অনেকটা ঠিকই বলেছো, স্বভাব। ওকে স্যার। ওকে, তো আমরা যাচ্ছি মডেল টেস্ট 2 তে। এখানে প্রথমে এই যে প্যাসেজ আছে, প্যাসেজটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। দ্য ন্যাশনাল মেমোরিয়াল এট সাভার ইজ আ সিম্বল অফ দ্য নেশনস রেসপেক্ট ফর দ্য মার্টার্স অফ দ্য ওয়ার অফ লিবারেশন। আমরা প্রথমে ন্যাশনাল মেমোরিয়ালের একটা চিত্র দেখে নেই। আহ, আমার ডেস্কটপে থাকবে মনে হয়। থাকবে কি? নাই মনে হয়। আচ্ছা, চলো ন্যাশনাল মেমোরিয়াল চিনে আসি। গিয়েছো কেউ ন্যাশনাল মেমোরিয়ালে? কেউ যাওনি? গিয়েছি স্যার। এটা, আচ্ছা, যারা গিয়েছো তো ভালো করেছো। আহ, পরিচয় আছে এটার সাথে। আমি এই চিত্রটা নেই, সেটা ডেইলি মেসেঞ্জারের চিত্রটা ভালো লাগতেছে। এটাকে বড় করে নেওয়ার উপায় হলো, কিভাবে বড় করে নেওয়া যায় বলো? আচ্ছা, এটাকে আমি ডাউনলোড করে ফেলি, তাহলেই হবে। সেভ ইমেজেস। রেজলিউশন খুবই কম, 7 কিলোবাইট আসছে আমাদের। আচ্ছা, আমরা এটার চিত্র দেখতেছি এখন। এই ন্যাশনাল মেমোরিয়ালে আমরা এক সময় ক্লাস 9-এর বাচ্চাদের রেগুলার স্টাডি ট্যুর করাতাম। এখন ন্যাশনাল মেমোরিয়ালে আমরা সেটা করাই না। বাচ্চারা যেখানে বেশিরভাগ ভোট দেয় সেখানে নেই। আরে, পিকনিক ধরো, আমাদের রাজু কলেজে যে স্টাডি ট্যুর, বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান আসলে সত্যিকারের স্টাডি ট্যুর দিতে পারে কি? কি দেয়? মিউজিয়ামে নিয়ে বসে থাকে। আমাদের ছাত্রদের ওরকম জায়গায় নিলে ওরা সব জুটি হয়ে করতে থাকবে। তার চাইতে রাইট টাইডে চড়ে, এটা ভালো। ঠিক আছে, দরকার নেই। তো আমরা যেটা করি, এই ন্যাশনাল মিউজিয়ামে, মেমোরিয়ালের আমরা এই পার্ট গুলো একটু কাউন্ট করে দেখি, আসো। একদম ডান সাইডের নিচে এই যে এখানে একটা পার্ট আছে দেখতেছি, এক, এরপরে এটা দুই, তিন, চার, পাঁচ, ছয়, 7টা স্টেপ আছে। লেফট সাইডেও তাই, একদম এখানে একটা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 7টা স্টেপ আছে। ঠিক আছে, দেখলাম ন্যাশনাল মেমোরিয়াল আমাদের। এক সময় আমি ওখানে নিয়মিত এক সপ্তাহে 3 দিন আসরের নামাজ পড়তাম। হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় যখন নবীনগর এলাকায়, পল্লী বিদ্যুৎ এলাকায় টিউশনি করতাম, নবীনগর এলাকায়, তখন রেগুলার ওখানে এসে এটার ভিতরে যে মসজিদটা আছে, ওই মসজিদে আসরের নামাজ পড়ে আমি পরে স্টুডেন্টের বাসায় যেতাম পড়াতে। তো রেগুলার ঘুরেছি, কিন্তু ভিতরে কোনোদিন ঘুরি নাই। ঢুকেই ডান পাশে মসজিদ, মসজিদে নামাজ পড়ে চলে যেতাম। ভিতরে ঘুরেছি রাজুকে জয়েন করার পরে বাচ্চাদের নিয়ে স্টাডি টুরে গিয়ে। আচ্ছা, প্রথম লাইন বলছে দ্য ন্যাশনাল মেমোরিয়াল এট সাভার ইজ এ সিম্বল। এটাকে ওরা প্রথম শব্দ, এক শব্দে বলেছে সিম্বল, এটা একটা প্রতীক। আমরা যখনই কোনো প্রতীক বলি, এই প্রতীকটা তো কিছু কিছু না কিছু বোঝায়, কোনো না কোনো কিছুকে ইন্ডিকেট করে। এটা কি ইন্ডিকেট করে, কি বোঝায় এই সিম্বলটা? উত্তর হলো রেসপেক্ট বোঝায়। কাদের রেসপেক্ট? নেশনের রেসপেক্ট। কাদের জন্য রেসপেক্ট? মর্টায়ারদের জন্য রেসপেক্ট। কেন? অফ দ্য ওয়ার অফ লিবারেশন, কারণ তারা ওয়ার অফ লিবারেশনে কন্ট্রিবিউট করেছে। তো রেসপেক্ট শব্দটার একটা সিনোনিম হলো ট্রিবিউট। TRIBUTE, ট্রিবিউট। আর একটা ওয়ার্ড আছে হোমেজ।
HOMAGE, হোমেজ। ইট ইজ বিল্ট উইথ কংক্রিট। আমরা জানি যে যে কোনো আহ, স্থাপনা নির্মাণ করতে ইট, বালু, সিমেন্ট, লোহা ইত্যাদি লাগে। তো আমাদের এই ন্যাশনাল মেমোরিয়াল কিন্তু সেগুলো দিয়েই তৈরি, যে কারণে আমরা বলতেছি ইট ইজ বিল্ট উইথ কংক্রিট। কিন্তু মেড অফ ব্লাড, বাট মেড অফ ব্লাড, এটা বানাইছি কংক্রিট দিয়ে, কিন্তু আসলে এটা রক্তের তৈরি। রক্তে বানানো না, রক্তে তৈরি। রক্ত বলতে কাদের? আমাদের শহীদদের রক্ত। 71-এ লিবারেশন ওয়ারে যারা মারা গিয়েছে তাদের। ইট স্ট্যান্ডস 150 ফিট টল, এটার উচ্চতা পেলাম আমরা 150 ফিট। বাট এভরি মর্টার ইট স্ট্যান্ডস সো মাচ টলার। এইটা যে প্রত্যেক জন শহীদকে ইন্ডিকেট করে, সেই শহীদেরা কিন্তু এত 150 ফিটের মধ্যে থেমে নেই। তাদের যে কন্ট্রিবিউশন, সেটা আকাশ ছোঁয়া। এই 150 ফিটে থেমে নেই, তাদের কন্ট্রিবিউশন অনেক বেশি, সো মাচ টল। ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট দ্য ডাইমেনশন অফ হুইচ ক্যান বি মেজার। এই আমাদের ন্যাশনাল মেমোরিয়ালের যে ডাইমেনশন, এটা কিন্তু আমরা মাপতে পারি। কত ফিট হাইট, কত ফিট লেন্থ, এটা আমরা মেজার করতে পারি। বাট ইট স্ট্যান্ডস ফর অ্যান অ্যাচিভমেন্ট হুইচ ইজ ইমমেজারেবল। কিন্তু এটা আমাদের যে স্বাধীনতা অর্জনকে বোঝায়, সেই স্বাধীনতা অর্জনের ঘটনাটা ইমমেজারেবল, সেটাকে মেজার করতে পারি। এটা এত বড় অর্জন, মেজার করতে পারি না মানে হলো অতি বেশি, মেজারের বাইরে চলে গেছে সেটার মাত্রা। ইট স্ট্যান্ডস আপরাইট, এটা সোজা দাঁড়িয়ে আছে। ফর দ্য মিলিয়নস অফ মার্টায়ার্স, লক্ষ লক্ষ শহীদদেরকে ইন্ডিকেট করে। হু লেড ডাউন দেয়ার লাইফ সো দ্যাট উই মে স্ট্যান্ড আপরাইট, তারা জীবন দিয়েছে যেন আমরা সোজা হয়ে থাকতে পারি জাতি হিসেবে। ইন অনার, সম্মানের সাথে। অ্যান্ড ডিগনিটি, মর্যাদার সাথে। অ্যামংস দ্য নেশনস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অন্যান্য জাতিসমূহে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, বলতে পারি আমি বাংলাদেশী, আমার জন্য নিজস্ব একটা পরিচয় থাকে। মোস্ট প্রমিনেন্টলি স্ট্রংলি বলা যেতে পারে। সবচেয়ে বেশি এখানে ভিজিবল মানে দৃশ্যমান, সবচেয়ে যেটা বেশি দেখা যায় এখানে, সেটা হলো 150 ফিট টাওয়ারটা। দ্যাট স্ট্যান্ডস অন আ বেজ, এটা এমন একটা বেজের উপর তৈরি, যে বেজটা হলো 130 ফিট ওয়াইড। ওই যে 7টা স্টেপ গুনলাম না, বাম পাশে ডান পাশে, এই পুরা বেজটা মাপলে 130 ফিট জায়গার উপর এটা তৈরি করা। দেয়ার ইজ অ্যাকচুয়ালি আ সিরিজ অফ 7 টাওয়ার, 7 আমরা কাউন্ট করে আসছি, সুতরাং আর ব্যাখ্যা করার দরকার নেই। দ্যাট রাইজ বাই স্টেজেস, একটার চাইতে আরেকটার হাইট বেশি, সেটাও আমরা দেখে আসছি। সো আলটিমেটলি লাস্টেরটা হলো 150। দ্য ফাউন্ডেশন ওয়াজ লেইড অন দ্য ফার্স্ট অ্যানিভার্সারি অফ দ্য ভিক্টোরি ডে। এটার কাজের প্রথম ফাউন্ডেশনটা ভিক্টোরি ডে এর প্রথম অ্যানিভার্সারিতে দেওয়া হয়েছিল। তাহলে ভিক্টোরি ডে কবে? 16 ডিসেম্বর 1971। 16 ডিসেম্বর 1971 এটার ভিক্টোরি ডে। এটার ফার্স্ট অ্যানিভার্সারি কবে হয়েছিল? 16 ডিসেম্বর 1972-তে। তাহলে এই ন্যাশনাল মেমোরিয়ালের কনস্ট্রাকশনের ফাউন্ডেশনটা দেওয়া হয়েছিল 1972 16 ডিসেম্বরে। There is actually a plan to build a huge complex in several phases. এইখানে অনেক বড় একটা কমপ্লেক্স নির্মাণ করার প্ল্যান ছিল, এবং এই নির্মাণগুলো কয়েকটা ফেজে হবে, একসাথে না। The entire complex will cover an area of 126 acres. এই পুরা কমপ্লেক্সটা নির্মাণে 126 একর জমি লাগবে। দ্য প্ল্যান অফ দিস কমপ্লেক্স ইনক্লুডস, এই প্ল্যানের ভিতরে আছে একটা মস্ক, যেটার কথা আমি বলেছি যে আমি একসময় সপ্তাহে 3 দিন ওখানে নামাজ পড়তাম, আসরের নামাজ। আ মস্ক, আ লাইব্রেরি অ্যান্ড আ মিউজিয়াম, ওখানে একটা লাইব্রেরি থাকবে, মসজিদ থাকবে, মিউজিয়াম থাকবে। দ্য রেলিক্স অফ দ্য লিবারেশন ওয়ার উইল বি কেপ্ট ইন দ্য মিউজিয়াম। লিবারেশন ওয়ারের যে ধ্বংসাবশেষ, সেইগুলো এই মিউজিয়ামে থাকবে। দে উইল এভার রিমাইন্ড আওয়ার কান্ট্রিমেন, সেই রেলিক্স ধ্বংসাবশেষগুলো আমাদের দেশের মানুষকে এভার, চিরদিন স্মরণ করিয়ে দিবে। অল হু উড কাম টু ভিজিট দ্য মিউজিয়াম, তাদেরকে স্মরণ করিয়ে দিবে যারা এই মিউজিয়াম ভিজিট করতে আসবে। তাদেরকে কি স্মরণ করে দিবে? অফ দ্য ভ্যালিয়েন্ট স্ট্রাগল অ্যান্ড সুপ্রিম স্যাক্রিফাইসেস, সাহসী সংগ্রাম এবং সর্বোচ্চ আত্মত্যাগ। অফ ফ্রিডম লাভিং পিপল, স্বাধীনতা লাভ করে এমন মানুষদের সর্বোচ্চ সংগ্রাম এবং আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিবে যারা এটা ভিজিট করতে আসবে তাদেরকে। হিয়ার অলসো উইল বি আ ক্লিয়ার ওয়ার্নিং, এখানে একটা স্পষ্ট ওয়ার্নিং থাকবে।
টু অল অপ্রেসর, সকল অত্যাচারীর জন্য। ওয়ার্নিংটা হলো দ্যাট দ্য ওয়েপন্স অফ ফ্রিডম নিড নট বি ভেরি বিগ, স্বাধীনতা যুদ্ধের অস্ত্রকে খুব শক্তিশালী হতে হয় না। অ্যান্ড দ্যাট অপারেশন উইল অলওয়েজ বি ডিফিটেড, এবং অত্যাচার সবসময় পরাজিত হবে। দ্য উইল অফ পিপল প্রিভেইলস, জনগণের ইচ্ছা টিকে থাকবে। ফর ম্যান ইজ বর্ন টু বি ফ্রি, কারণ মানুষ জন্মগ্রহণ করেছে স্বাধীন হওয়ার জন্য। ম্যান ইজ বর্ন টু বি ফ্রি, এটা বলা হয়ে থাকে যে মানুষ আহ জন্মের আগে ছিল মায়ের পেটে। মায়ের পেটটা একটা বদ্ধ জায়গা, সেই বদ্ধ জায়গায় আমরা শিশু হিসেবে ছিলাম বন্দি। ওই বন্দি জায়গা থেকে পৃথিবীতে এসেছি খোলামেলা জায়গায়। মায়ের পেটে বন্দি ছিলাম, পৃথিবীতে এসেছি মুক্ত হয়ে, মুক্ত হতে হওয়ার জন্য, স্বাধীন হওয়ার জন্য। এই জন্য বলা হয় ফর ম্যান ইজ বর্ন টু বি ফ্রি, মানুষের জন্মই হয়েছে ফ্রিডম লাভ করার জন্য, কারণ মায়ের পেটে আমাদের কোনো ফ্রিডম ছিল না। লাস্ট পার্ট, দ্য মোস্ট মুভিং সাইট। আচ্ছা, মুভিং শব্দটা এখানে টাচিং, হার্ট টাচিং, হার্ট টাচিং, হার্ট রেন্ডিং, হার্ট পিয়ার্সিং, এরকম মিনিং দিচ্ছে মুভিং শব্দটা। দ্য মোস্ট মুভিং সাইড অফ দ্য কমপ্লেক্স, এই স্থাপনার, এই নির্মাণটির সবচেয়ে হার্ট টাচিং সাইডটা হলো সেভারাল গ্রেভস অফ দ্য মার্টায়ার্ড ফ্রিডম ফাইটার্স, শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের কিছু কবর। ক্লোজ টু দ্য টাওয়ার, যেটা আছে এই টাওয়ারের কাছেই। স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য গ্রেভস, এই কবরের পাশে দাঁড়াইয়া। উই বাউ ডাউন আওয়ার হেডস, আমরা আমাদের মাথা নত করি। ইন রেসপেক্ট, সম্মানে। ওয়ালাইকুম আসসালাম। সরি, আমি একটা জরুরি কল রিসিভ করে নিলাম। আহ, যদি আমরা আমাদের মাথা নত করি, নত করি এজন্য যে তারা যে আত্মত্যাগটা করছে, সেই আত্মত্যাগটা আমাদের জন্য করেছে, এজন্যই তাদেরকে রেসপেক্ট জানানোর জন্য মাথা নত করি, যদিও ইসলামে মাথা নত করা জায়েজ নেই। অ্যাজ দ্য টাওয়ার সোয়ার অফ সিম্বলাইজিং দ্য লফটিনেস অফ দেয়ার স্পিরিট, সোয়ার মানে উপরের দিকে ওঠা, টাওয়ারটা উপরের দিকে উঠেছে, সিম্বলাইজিং দ্য লফটিনেস, লফটিনেস মানে উন্নতি, অতি বেশি উচ্চতা, অফ দ্য স্পিরিট মানে স্পৃহা। তাহলে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা যারা জীবন দান করেছে 1971-এর মুক্তিযুদ্ধে, তাদের যে স্বাধীনতা লাভ করার মানসিক ইচ্ছা, দৃঢ়তা, আত্মত্যাগ, এটা খুব উঁচু, উন্নত, মহান। তাদের এই মহানুভবতা দেখেই আমরা মাথা নত করি শ্রদ্ধা, এই টাওয়ারের সামনে দাঁড়িয়ে। এই ছিল আমাদের টেক্সটটা। হোয়াট ডু ইউ মিন বাই দ্য লফটিনেস অফ দেয়ার স্পিরিট, দেখো ওই ওয়ার্ডটাকেই প্রথমে কোয়েশ্চেন করছে, দ্য লফটিনেস অফ দেয়ার স্পিরিট, এটার মানে কি? কি টু দ্য স্পিরিট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, এটা টু দ্য স্পিরিট অফ আওয়ার ইন্টেলেকচুয়ালস, না টু দ্য স্পিরিট অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, টু দ্য স্পিরিট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আনসার অপশন সি, টু দ্য স্পিরিট অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। When was the foundation of the National Memorial laid? ফাউন্ডেশনটা তো ক্লিয়ার করে দিয়েছি, ফার্স্ট অ্যানিভার্সারি 16 ডিসেম্বর 1972। ওয়াই উইল দ্য মিউজিয়াম বি বিল্ট এট দ্য ন্যাশনাল মেমোরিয়াল, মিউজিয়ামটা কেন বিল্ড করতে হবে, করা হবে? টু প্রিজার্ভ দ্য, স্যার, বলো। স্যার মিটিংটা অলমোস্ট শেষ, লিঙ্কটা একটু আবার যদি দিতেন আর কি। আচ্ছা, আমি লিংক দিচ্ছি। তো এখানে এটা আমরা কেন বিল্ড করেছি মিউজিয়াম? টু আফোর্ড দ্য প্রেস্টিজ, নো। টু প্রিজার্ভ দ্য এনশিয়েন্ট রিলিজ, এনশিয়েন্ট এর কোনো কিছু আমাদের চিন্তা না। টু প্রিজার্ভ দ্য রেকর্ডস অফ দ্য লিবারেশন ওয়ার, ইয়েস, অপশন ওয়ানটা। লিবারেশন ওয়ারের যে রেকর্ডস আছে সেগুলো সংরক্ষণ করা। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ, প্যাসেজের মেইন থিম কি? চারটা খুব কনফিউজিং, তবে মেইন থিম হলো ন্যাশনাল মেমোরিয়াল।